আজকের বিষয় হলো ক্লজ। আজকে আমরা ক্লজ কি তার সম্বন্ধে অনেক কিছু শিখব। তো প্রথমে বলা যায় যে একটি বৃহত্তর বাক্যের মধ্যে এমন কিছু শব্দ সমষ্টি থাকতে পারে যেগুলি এক একটি বাক্যের কাজ করে। ভালো করে বোঝো, এর মানে ক্লজ একটি বাক্য হতে পারে, সেন্টেন্স হতে পারে। এটি বৃহত্তর বাক্যের মধ্যে এমন কিছু শব্দ সমষ্টি থাকতে পারে যেগুলি এক একটি বাক্যের কাজ করে, মানে ক্লজ এটি বাক্য হতে পারে। এবং এই শব্দ সমষ্টির মধ্যে ফাইনাইট ভার্ব থাকে। কাকে বলে ফাইনাইট ভার্ব? যে ভার্বের আগে টু থাকে না তাকে বলা হবে ফাইনাইট ভার্ব। তো এই ধরনের শব্দ সমষ্টিকে ক্লজ বলে। এর মানে ক্লজ একটি বাক্য হতে পারে, আবার একটি অসম্পূর্ণ বাক্য হতে পারে। ইহা আস্তে আস্তে এখন আলোচনা করব। ক্লজ একটি বাক্য হতে পারে, একটি সম্পূর্ণ বাক্য হতে পারে, আবার একটি অসম্পূর্ণ বাক্য হতে পারে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবার আরও কিছু মনে রাখার বিষয় হচ্ছে যে একটি ফাইনাইট ভার্ব থাকবে, মানে যে ভার্বের দ্বারা সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হয় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। যে ভার্বের দ্বারা সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হয়। নাম্বার 2, ফাইনাইট ভার্ব থাকায় ক্লজকে সেন্টেন্স বা বাক্য বলে বা বলা যায়। ফাইনাইট ভার্ব থাকায় ক্লজকে সেন্টেন্স বা বাক্য বলা যায়, মানে ক্লজ একটি বাক্য, ক্লজ একটি সেন্টেন্স যেখানে ফাইনাইট ভার্ব থাকবে, যেখানে সাবজেক্ট থাকবে। নাম্বার 3, ক্লজ একটা বৃহত্তর সেন্টেন্সের অংশ মাত্র। আবার ক্লজ একটি বৃহত্তর বাক্যের অংশ হতে পারে, বৃহত্তর সেন্টেন্সের অংশ হতে পারে, যা একটু এখনই আলোচনা করব। নাম্বার 4, ক্লজ অপর কোনো সেন্টেন্সের ওপর নির্ভরশীল হতে পারে, আবার নাও হতে পারে। ক্লজ অপর কোনো বাক্যের ওপর বা সেন্টেন্সের ওপর নির্ভরশীল হতে পারে, নাও হতে পারে। আর নাম্বার 5, মনে রাখার বিষয়, সাবজেক্ট তো থাকবেই, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট দুটোই থাকবে। তাহলে এইটুকুনি আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে ক্লজ কি এটা বাক্য কি বাক্য নয়, ক্লজ কি এটি সেন্টেন্স কি সেন্টেন্স নয়। তো বলি, ক্লজ বাক্য হতে পারে, আবার অসম্পূর্ণ বাক্য হতে পারে, বা একটি বাক্যের সামান্য অংশ হতে পারে। এই কনফিউশন এখনই তোমাদের মধ্যে দূর হবে যে ক্লজ আসলে কি, ক্লজ সেন্টেন্স কি সেন্টেন্স নয়। হ্যাঁ, এটা আমি এখনই আস্তে আস্তে সেই কনফিউশন দূর করছি। তো প্রথমে জানতে হবে ক্লজ ক প্রকার। ক্লজ হয় 3 প্রকার। নাম্বার 1 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অথবা একে বলা হয় মেইন ক্লজ, অথবা বলা হয় প্রিন্সিপাল ক্লজ, যেখানে কোনো জয়নিং ওয়ার্ড থাকবে না। জয়নিং ওয়ার্ড মানে যে শব্দটি দুটি বাক্যকে যুক্ত করে। জয়নিং ওয়ার্ড বাট হতে পারে, অর হতে পারে, বিকজ হতে পারে, আফটার হতে পারে, বিফোর হতে পারে, অ্যাজ হতে পারে। সেই জয়নিং ওয়ার্ড থাকবে না, মানে একদম একটা সিম্পল সেন্টেন্স যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। ওকে। নাম্বার 2 হলো ডিপেন্ডেন্ট ক্লজ, বা যাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, যেখানে জয়নিং ওয়ার্ড থাকবে, একটু পরে আলোচনা করব। আর নাম্বার 3 হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, সেখানে জয়নিং ওয়ার্ড থাকে, যেমন বাট অ্যান্ড অর। এবারে 3টে বিষয়, এই 3 প্রকার ক্লজ এখন আস্তে আস্তে আলোচনা করলে ক্লজ কি তোমরা ভালো করে জানতে পারবে। তো নাম্বার 1 আলোচনা করব ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে বলা হয় মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, যেখানে মনে রাখার বিষয় কি কোনো জয়নিং ওয়ার্ড থাকবে না। কোনো, এই কথাটা মন দিয়ে শুনতে হবে, কোনো জয়নিং ওয়ার্ড থাকবে না, মানে একটি সিম্পল বাক্য, একটা সিম্পল বাক্য। যেমন 1 নম্বর এক্সাম্পল দেখো, আই নো দ্য বয়, আমি ছেলেটিকে চিনি। এখানে সাবজেক্টও আছে আই, নো হচ্ছে ফাইনাইট ভার্ব যে বাক্যকে সম্পূর্ণ করছে। ঠিক আছে, অবজেক্টও আছে, কাকে চিনি, বয়কে চিনি।
তো একটি সিম্পল সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকছে, কোনো আদার কোনো জয়নিং ওয়ার্ড থাকছে না, অ্যাজ, বিফোর, ওয়াই, হু, হুম, হ্যাঁ, অ্যান্ড, অর, কিচ্ছু থাকছে না। এটা শুধু সিম্পল বাক্য, একটা সিম্পল বাক্য, আর যে বাক্য কারোর ওপর নির্ভরশীল নয়। আমি ছেলেটিকে চিনি, ব্যাস, এখানে বাক্য শেষ। আরও কয়েকটি এক্সাম্পল দেখো। নাম্বার 2, আই ফাউন্ড এ ভেরি ওল্ড বুক। আমি একটা পুরনো বই পেলাম, খুঁজে পেলাম, আই ফাউন্ড। বাক্য শেষ হলো। এই বাক্যটা একটা মানে আছে, একটি সম্পূর্ণ মানে আছে। তা আমি একটা পুরনো বই পেয়েছি, ঠিক আছে। বাক্য একটা সেন্স আছে, সম্পূর্ণ সেন্স আছে, সম্পূর্ণ মানে আছে, যেখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, আর আদার্স কিচ্ছু নেই। আদার্স কোনো জয়নিং ওয়ার্ডস নেই। একটা সিম্পল, খুবই সিম্পল বেসিক একটা সেন্টেন্স। আরও এক্সাম্পল দেখো। নাম্বার 3, হি ক্যান সলভ দ্য প্রবলেম। সে সমস্যাটি সমাধান করতে পারবে। একটা বাক্য সম্পূর্ণ হলো। এর মানে কি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে বোঝানো হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, আর কিছু না। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে বোঝানো হয় একটা সিম্পল সেন্টেন্স, সম্পূর্ণ বাক্য, যার একটি মানে থাকবে। আরও এক্সাম্পল দেখো। নাম্বার 4, হি নোজ দ্য পারসন। সে ওই মানুষটিকে চেনে। সম্পূর্ণ বাক্য, সেই মানুষটাকে চেনে। কাকে চেনে? মানুষটাকে চেনে। সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, সিম্পল একটা বেসিক সেন্টেন্স। আরও দেখো এক্সাম্পল। নাম্বার 6, আই লাইক দ্য ড্রেস। আমি ড্রেসটি পছন্দ করি। আমি ড্রেসটি পছন্দ করি, সম্পূর্ণ বাক্য। আমি একটা জামা পছন্দ করতেই পারি। আই লাইক দ্য ড্রেস, সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে লাইক, অবজেক্ট কি দ্য ড্রেস। ওকে, মানে একটি সিম্পল সেন্টেন্সই হলো একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আরও এক্সাম্পল দেখি। নাম্বার 7, হি ইজ রিচ। সে ধনী। সে ধনী হতে পারে, সম্পূর্ণ বাক্যই হলো সে ধনী, না সে গরিব, না সে পুয়ার, হ্যাঁ, হি ইজ রিচ। আরও এক্সাম্পল দেখো। হি ইজ অনেস্ট। সে সৎ, তিনি সৎ ব্যক্তি, তিনি সৎ, হি ইজ অনেস্ট। সিম্পল একটা সেন্টেন্স যেখানে হি সাবজেক্ট। নাম্বার 9 দেখো। আই ক্যান নট বাই দ্য বুক। আই ক্যান নট বাই দ্য, নট আসতে পারে, আমি বইটি কিনতে পারবো না। এটা সিম্পল সহজ বাক্য, আমি বইটি কিনতে পারবো না। বাক্যটি সম্পূর্ণ হয়েছে, বাক্যটি সম্পূর্ণ হয়েছে, এর পরে কিছু নাও থাকতে পারে, থাকবেই না, বাক্যটি সম্পূর্ণ হয়েছে। যেখানে স্টপ করছি, আই ক্যান নট বাই দ্য বুক, সেখানে বাক্যটি সম্পূর্ণ হলো। এর মানে কি বুঝলাম, কাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে? একটা সিম্পল সেন্টেন্সকেই বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর কিছু না। একটা সিম্পল সেন্টেন্স যেখানে কোনো জয়নিং ওয়ার্ড থাকবে না। কোনো জয়নিং ওয়ার্ড বলতে হু থাকবে না, হুম থাকবে না, হ্যাঁ, অ্যাজ, বিফোর, হ্যাঁ, অ্যান্ড, অর, বাট, ওয়াই, আফটার, কিছু থাকছে না, কোনো জয়নিং ওয়ার্ড থাকছে না, প্লেন একটি সিম্পল সেন্টেন্স, তাকেই আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে বুঝি। তা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি বোঝানো হচ্ছে? একটি সিম্পল সেন্টেন্সকে। ওকে, আচ্ছা, এবার চলে আসি ক্লজের সেকেন্ড পার্ট। এক্সাম্পল দিয়ে বুঝবো। নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, বা যাকে বলা হয় সাব অর্ডিনেট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ বা সাব অর্ডিনেট ক্লজ, যেখানে জয়নিং ওয়ার্ড থাকে। খুব ইম্পর্টেন্ট কথা, খুবই মূল্যবান কথা, যেখানে জয়নিং ওয়ার্ড থাকে। একটা এক্সাম্পল বলি। আই নো দ্য বয়, এইটুকুনি ছিল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এইটুকুনি কি ছিল? এইটুকুনি ছিল তোমার আই ইন্ডিপেন্ডেন্ট, সি ফর ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হু কেম হিয়ার, যে এখানে এসেছে। তো হু হচ্ছে জয়নিং ওয়ার্ড। হু এর পর থেকে বাকি যে বাক্যটা হচ্ছে তাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। কেন? যদি আমি বলি শুধু হু কেম হিয়ার, তো এই বাক্যটি কি সম্পূর্ণ হলো?
আমি প্রথম পার্টটা বললাম না, আই নো দি বয় বললাম না, শুধু বললাম হু কেম হিয়ার। এই বাক্যটি কি সম্পূর্ণ হলো? না। এই বাক্যটা কার উপর ডিপেন্ড করে আছে? ইনডিপেন্ডেন্ট ক্লজের ওপর। আই নো দি বয়, আমি ছেলেটিকে জানি যে এখানে এসেছিল, তাই না? তো ডিপেন্ডেন্ট ক্লজটা ইনডিপেন্ডেন্ট ক্লজের ওপর নির্ভরশীল। ডিপেন্ডেন্ট ক্লজটি ইনডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল। শুধু এইটুকুনি, হু কেম হেয়ার থেকেই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, যা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। হু কেম হেয়ার, ইহা কি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পেরেছে? মানে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারেনি। যখনই এর আগে আমি অ্যাড করছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটি সিম্পল সেন্টেন্স, আই নো দি বয়, আমি সেইটিকে জানি যে এখানে এসেছিল, তখনই ডিপেন্ডেন্ট ক্লজটি পরিপূর্ণ হলো। তাই কাকে বলবো ডিপেন্ডেন্ট ক্লজ? যেখান থেকে জয়নিং ওয়ার্ড শুরু হচ্ছে, মনে রাখার বিষয়, জাস্ট মনে রাখার বিষয়, যেখান থেকে জয়নিং ওয়ার্ড শুরু হচ্ছে তারপর থেকে বাকি পুরোটা আমি ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। যা আরও কিছু এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। যেমন দেখো 1 নম্বর যে এক্সাম্পলটা আমি এখান থেকে তৈরি করলাম, ইন্ডিপেন্ডেন্ট ক্লজে 1 নম্বর কী ছিল? আই নো দি বয়। এবার যখন এর সঙ্গে অ্যাড করছি হু কেম হিয়ার, তাই বুঝতে পারছো কোনটা ইন্ডিপেন্ডেন্ট আর কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ। এই পার্থক্যটা বোঝাবার জন্য আমি এইভাবে এক্সাম্পল লিখলাম। পরে এক্সাম্পল দেখো, আই ফাউন্ড এ ভেরি ওল্ড বুক, এইটুকুনি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আই ফাউন্ড এ ভেরি ওল্ড বুক, আমি একটি পুরনো বই খুঁজে পেলাম। বাক্যটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। তারপর দেখো, তারপর লেখা আছে, তো এইটুকুনি হচ্ছে কি? এইটুকুনি হচ্ছে আইসি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তারপর লেখা আছে হুইচ পেজেস হ্যাড টার্ন ইয়েলো। আমি যদি শুধু বলতাম হুইচ পেজেস হ্যাড টার্ন ইয়েলো, ওই পেজগুলি হলুদ হয়ে গেছে, হয় না? অনেক সময় আমাদের পুরনো বই রাখা থাকে আলমারিতে, কয়েক বছর, 5 বছর, 10 বছর, 15 বছর বই পাতাগুলো হলুদ হয়ে যায়, সেরকম। আমি যদি বলতাম শুধু হুইচ পেজেস হ্যাড টার্ন ইয়েলো, এইটুকুনি হুইচ থেকে ইয়েলো পরিপূর্ণ অর্থ কি প্রকাশ করছে? কোনো সেন্স, কোনো ফিলিং আসছে? হুইচ পেজেস, কার কি পেজ, কাদের পেজ, কোন বইয়ের পেজ? হুইচ পেজেস হ্যাড টার্ন ইয়েলো, এটা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারিনি। পুরো সেন্স আসেনি এই বাক্যের মধ্যে। তো এই বাক্যটাকে বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। D.C মানে আমি বলতে চাইছি ডিপেন্ডেন্ট ক্লজ। আবার দেখো, ডিপেন্ডেন্ট ক্লজটা সবসময় ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল। ডিপেন্ডেন্ট ক্লজটি অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল। এর মানে হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো এটি সম্পূর্ণ অর্থপূর্ণ বাক্য, আর ডিপেন্ডেন্ট ক্লজ হলো পরিপূর্ণ অর্থ প্রকাশ না করা একটি বাক্য। শুরু করতে হচ্ছে মনে রাখার বিষয় কি, এখানে জয়নিং ওয়ার্ড কোনটা? হুইচ। আই ফাউন্ড এ ভেরি ওল্ড বুক, হুইচ মানে যেটা, যেই বইটার পেজগুলো হলুদ হয়ে গেছে। তো হুইচের পর থেকে বাকি পুরোটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। এবার জয়নিং ওয়ার্ডটা কোনো সেন্টেন্সে মাঝখানে থাকতে পারে, আবার প্রথমেও থাকতে পারে। আমি একটু পরে এক্সাম্পল আসবো। এটা মাঝখানে, হুটা মাঝখানে ছিল, হুইচটা মাঝখানে মাঝপথে ছিল, আবার প্রথমেও থাকতে পারে। তো যেখান থেকে থাকবে তারপর থেকে বুঝতে হবে কি এইটুকুনি ডিপেন্ডেন্ট ক্লজ। মাঝখানে থাকলে পরিষ্কার বুঝতে পারছি, তো হুইচের পর থেকে বাকিটা পুরোটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। প্রথমে থাকলে কি হবে, একটু পরে এক্সাম্পল আসছে। পরে এক্সাম্পল দেখো, হি ক্যান সলভ দ্য প্রবলেম। এই এক্সাম্পলটা দেখো আমি এখানে লিখেছিলাম না, নাম্বার 3, হি ক্যান সলভ দি প্রবলেম, যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। তো হি ক্যান সলভ দ্য প্রবলেম হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তারপর লিখছি বিকজ হি ইজ ইন্টেলিজেন্ট। আমি যদি বলতাম শুধু এখান থেকে বিকজ হি ইজ ইন্টেলিজেন্ট, তাহলে কি পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে? না, একে বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। পরিপূর্ণ অর্থ প্রকাশ, কারণ সে বুদ্ধিমান। আমি যদি বলতাম কোনো বাক্য বিকজ হি ইজ ইন্টেলিজেন্ট, কেন, কিসের বিকজ? সে কারণ তো বলতে হবে না, কোনো পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না। তো ডিপেন্ডেন্ট ক্লজ কার উপর নির্ভরশীল? ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল। এখানে বিকজটা জয়নিং ওয়ার্ড, বিকজের পরে বাকি পুরোটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, বুঝতে পারলে? আরও এক্সাম্পল আসছে। দেখো,
আমি এখানে 4 নম্বর এক্সাম্পল দিয়েছিলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজে হি নো দ্য পার্সন, সে মানুষটিকে চেনে, সে ব্যক্তিটিকে চেনে। এখানে দেখো একই কথা লিখছি, হি নো দি পার্সন, এইটুকুনি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আইসি। তারপর লিখছি হু ক্যান হেল্প আস, হু ক্যান, যে, যে পারে আমাদের সাহায্য করতে। আমি যদি বলতাম শুধু এই কথাটা, হু ক্যান হেল্প আস, বাক্যটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে? হু ক্যান হেল্প, তোমরাই বলো, বাক্যটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে? না, এটাকে বলা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। শুরু করতে হচ্ছে জয়নিং ওয়ার্ড, এখানে হু, হু এর পর থেকে হু ক্যান হেল্প আস। তো এখানেও দেখো ডিপেন্ডেন্ট ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল আছে। এমনি ক্লজ একটি সম্পূর্ণ বাক্য হতে পারে, আবার একটি অর্ধপূর্ণ বাক্য হতে পারে। ওকে, তো ক্লজ ব্যাপারটা আরও পরিষ্কার হচ্ছে। আরও এক্সাম্পল দেখো, আমি এখানে লিখেছিলাম নাম্বার 6, আই লাইক দ্য ড্রেস, দিস ইজ দ্য এক্সাম্পল অফ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু এখানে দেখো আমি কি লিখছি, আমি লিখছি আই লাইক দ্য ড্রেস, এইটুকুনি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইফ ইউ লাইক দ্য ড্রেস, যদি তুমি ভালোবাসো, যদি তুমি ড্রেসটিকে পছন্দ করো, ইফ ইউ লাইক দ্য ড্রেস, এইটুকুনি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আমি যদি বলতাম শুধু এই কথাটি, ইফ ইউ লাইক ড্রেস, তাহলে কি বাক্যটি পরিপূর্ণ হতো? যদি তুমি ড্রেসটি পছন্দ করো, তারপর এর আগে কিছু নেই, পরে কিছু নেই, হতো না। তো এখানে আবার দেখুন ডিপেন্ডেন্ট ক্লজটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল। ওকে, আচ্ছা, আরও এক্সাম্পল দেখো, 6টা বলবো না, 6টা লিখো না, হ্যাঁ, বাট দিয়ে বলবো না, কারণ পরে বলছি। আরও এক্সাম্পল দেখো, নাম্বার 7, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। এখানে দেখো জয়নিং ওয়ার্ডটা প্রথমেই আছে, দো প্রথমে আছে। যদিও সে গরিব, কমা, সে সৎ। আমি যদি বলতাম শুধু এইটুকুনি, দো হি ইজ পুয়ার, তো বাক্যটি পরিপূর্ণ হতো। যদিও সে গরিব, তারপরে, যদিও সে গরিব, তারপর কি, মেক সেন্স কি বলছে, সেন্স অফ হিউমার কি বলছে, যদিও সে গরিব, বাক্যটি পরিপূর্ণ হচ্ছে না, পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না। তো এইটুকুনি ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো শুরু হওয়ার নিয়মটা কি, মনে রাখার বিষয় কি, যেখানে জয়নিং ওয়ার্ডটা শুরু হচ্ছে, দো জয়নিং ওয়ার্ড, দো হি ইজ পুয়ার। আচ্ছা, হি ইজ অনেস্ট, সেটা একটি স্বাধীন বাক্য, একটি স্বাধীন বাক্য যাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং আবার ডিপেন্ডেন্ট ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল। আর এক্সাম্পল দেখো, ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয়, এই বাক্যটি কি পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না? ইফটা জয়নিং ওয়ার্ডস কনজাকশন, ইফ ইট রেন্স, এইটুকুনি ডিপেন্ডেন্ট ক্লজ। তারপরে আই উইল নট গো টু স্কুল, আমি স্কুল যাব না, এইটুকুনি হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কেন? আমি স্কুল যাব না, এটি সম্পূর্ণ বাক্য, এটি বাক্যে পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে, আই উইল নট গো টু স্কুল। কিন্তু আমি যদি বলতাম শুধু এইটুকুনি, ইফ ইট রেন, যদি বৃষ্টি হয়, তারপরে ইট রেন বললেও হতো, ঠিক আছে, ইট রেন, বৃষ্টি হচ্ছে। কিন্তু যদি বৃষ্টি হয়, ইফ ইট রেন্স, তাহলে পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না, তো এইটুকুনি ডিপেন্ডেন্ট ক্লজ। আরও এক্সাম্পল দেখো, আই ক্যান নট বাই দ্য বুক, আমি বইটি কিনতে পারবো না, এইটুকুনি কি, এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে, আমি বইটি কিনতে পারবো না, যাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তারপর দেখো বিকজটা জয়নিং ওয়ার্ড, বিকজ ইট ইজ ভেরি কস্টলি, কারণ এটা খুব দামি বই, হ্যাঁ, বিকজ ইট ইজ ভেরি কস্টলি, এইটুকুনি ডিপেন্ডেন্ট ক্লজ। শুরু করতে হচ্ছে জয়নিং ওয়ার্ড থেকে। আমি যদি শুধু এই কথাটি বলতাম, বিকজ ইট ইজ ভেরি কস্টলি, বাক্যটি পরিপূর্ণ হতো? হতো না। বিকজ ইট ইজ ভেরি কস্টলি, কারণ ইহা খুব দামি। তারপর কি, কেন, কারণ, তো বাক্যটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না। তো এইটুকুনি হচ্ছে বিকজ থেকে, এইটুকুনি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, যাহা কার ওপর নির্ভরশীল, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ওপর নির্ভরশীল। এর মানে কি শিখলাম, ডিপেন্ডেন্ট ক্লজ পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, ঠিক আছে। তো আশা করি এখন আস্তে আস্তে ক্লজ সম্বন্ধে আইডিয়া হচ্ছে, যে ক্লজ কি, পরিপূর্ণ বাক্য না অর্ধপূর্ণ বাক্য, হ্যাঁ, ক্লজের টাইপসগুলো কীরকম হয়। আই হোপ তোমরা আস্তে আস্তে আশা করি বুঝতে পারছো এবার, যে ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে, কখন হয়, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এবার তোমাকে কিছু
ডিপেন্ডেন্ট ক্লজে ডিপেন্ডেন্ট কনজাংশনের লিস্ট দিয়ে দিই, যেটুকু আমি মোটামুটি জানি, যে লিস্ট দেখলে বুঝতে পারবে এর পর থেকে বাক্যটি ডিপেন্ডেন্ট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ আর ইনডিপেন্ডেন্ট ক্লজের মাঝে বা আগে এই জয়নিং ওয়ার্ডগুলো ইউজ হয়। যেমন আফটার, নোটস করবে খাতায়, আফটার, অলদো, যদিও, বিকজ, সিন্স, অ্যাজ, ওয়েন, ইচ, ইভেন দো, আনটিল, অ্যাজ ইফ, অ্যাজ লং অ্যাজ, বিফোর, অ্যাজ মাচ অ্যাজ, ইভেন ইফ, হাউ, ইফ, till, so that, while, where, whenever, then, as soon, as though, why, who, that, আরও কিছু হতে পারে বা আছে। তো এইগুলো এই নোটস করবে, খুব হেল্পফুল হবে বোঝার ক্ষেত্রে যে কোনটি ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজে আমি কী কনজাংশন ইউজ করব। ওকে, এবার চলে আসি থার্ড টাইপ, লাস্ট টাইপ, হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট ক্লজ। ওটা আমি কিছু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। নাম্বার 1 খুব সোজা, দেখো নাম্বার 1 লিখেছি হি ইজ রিচ, সে ধনী, বাটটা পরে বলছে হি ইজ নট হ্যাপি, সে সুখী নয়। তো হি ইজ রিচ কি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হ্যাঁ কি না? ইয়েস, অবশ্যই অবশ্যই হি ইজ রিচ একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হি ইজ নট হ্যাপি এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হ্যাঁ এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটি কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। বাট যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটি কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। কিন্তু দেখো ডিপেন্ডেন্ট ক্লজে আমি যদি হুটাকে বাদ দিতাম, কেম হিয়ার, তো এটা কি কোনো পরিপূর্ণ বাক্য প্রকাশ করছে? কে আসবে? কেম হিয়ার না, একদম। দেখো আমি যদি বলতাম শুধু কেম হিয়ার, শুধু কেম হিয়ার কি এটা পরিপূর্ণ বাক্য, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? একদমই না, একদমই না। তাই ডিফারেন্ট বুঝতে পারলে কাকে বলে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে সব সময় এই লিঙ্কে দুপাশে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, ঠিক আছে? দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একটি লিঙ্কিং ওয়ার্ড, বিশেষ করে বাট এখানে ইউজ হয়, বাট, অর আর অ্যান্ড, এই তিনটেই বেশি ইউজ হয়। বাট, অ্যান্ড, অর লিঙ্কিং ওয়ার্ডে যুক্ত করা হয়। আরও এক্সাম্পল দেখো, আচ্ছা মানে কি বললাম? হি ইজ রিচ, সে ধনী কিন্তু সে হ্যাপি নয়। সে, এটা আমরা বাস্তব জীবনেও দেখে এসেছি, দেখি আমাদের সমাজে অনেক ব্যক্তি ধনী কিন্তু সুখী নয়, ঠিক আছে? ওটা পরের কথা। নাম্বার 2 এক্সাম্পল, হি ইজ পুয়ার, সে গরিব। এটা কি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? বাটটা পরে বলছে হি ইজ হ্যাপি, সে সুখী, এটার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বিকজ সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। ওকে, তো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একটি লিঙ্কিং ওয়ার্ড দিয়ে যুক্ত করলাম, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একটি লিঙ্কিং ওয়ার্ড দিয়ে যুক্ত করলাম বাট দিয়ে। মানে কি বোঝাচ্ছে? সে গরিব কিন্তু সে হ্যাপি, সে খুশি। সে গরিব কিন্তু সে সুখী। তো দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একটি লিঙ্কিং ওয়ার্ড দিয়ে যুক্ত করলাম, তো ইহাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। নাম্বার 3 এক্সাম্পল দেখো, রিড, পড়ো, অর অথবা ইউ উইল নট পাস, তুমি পাস করতে পারবে না। দেখো রিড, পড়ো, তাও একটা সেন্স আছে, এটা পরিপূর্ণ কিছু বোঝাচ্ছে, অর্থ বোঝাচ্ছে, পড়ো। ইউ উইল নট পাস, তুমি পাস করতে পারবে না, এটা একটা পরিপূর্ণ বাক্য। এদের মাঝে অর দিয়ে লিঙ্ক করা আছে, পড়ো অথবা তুমি পাস করতে পারবে না। অতি সত্যি কথা, এটাই বাস্তব। না পড়লে কি কেউ পাস করতে পারে? তাই না? কেউ ইংলিশ ভালো না পড়লে, অঙ্ক ভালো না করলে পাস করতে পারবে? দেখো বাস্তব একটা এক্সাম্পল, বাস্তব উদাহরণ আমাদের জীবনে, পড়ো অথবা তুমি পাস করতে পারবে না। ওকে, নাম্বার 4 দেখো, অমিত ওয়ার্ক হার্ড, এইটুকুনি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অমিত কঠিন পরিশ্রম করেছিল। অ্যান্ডটা পরে বলছি হি ডিড ওয়েল ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় ভালো ফল করেছিল। তো অমিত ওয়ার্ক হার্ড এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হি ডিড ওয়েল ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় ভালো ফল করেছিল, এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একটি লিঙ্কিং ওয়ার্ড অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, তাকে বলা হবে কোঅর্ডিনেট ক্লজ।
বাংলা মানে কি? অমিত কঠিন কঠিন ওয়ার্ক হার্ড, কঠিন কাজ করেছিল, কঠিন পরিশ্রম করেছিল এবং সে পরীক্ষায় ভালো ফল করেছিল। অতি বাস্তব কথা, যে কঠিন পরিশ্রম করবে সেই পরীক্ষায় ভালো ফল করবে, তাই না? তুমি ভালো করে পড়াশোনা করো, ভালো করে পরিশ্রম করো, তাহলে পরীক্ষায় ভালো মার্কস আসবে। ঠিক আছে? তাই কোঅর্ডিনেট ক্লজে কয়েকটা টিপস বলে দিই। যে প্রত্যেকটি ক্লজ নিজেই কমপ্লিট সেন্স প্রকাশ করছে। খুব ইম্পর্টেন্ট কথা, প্রত্যেকটি ক্লজ নিজেই কমপ্লিট সেন্স প্রকাশ করছে। দেখো এখানে এক্সাম্পলে রিড পড়ো, একটা সেন্স তো প্রকাশ করছে, কমপ্লিট পরিপূর্ণ সেন্স প্রকাশ করছে। রিড পড়ো, অথবা ইউ উইল নট পাস, তুমি পাস করতে পারবে না। তো এটাও একটা ক্লজ, এটাও একটা ক্লজ, এটাও একটা ক্লজ, এটা একটা ক্লজ। প্রত্যেকটা ক্লজ একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। নাম্বার 2 কি বলছে? কেউ কারোর ওপর নির্ভরশীল নয়। খুব ইম্পর্টেন্ট, আরও ইম্পর্টেন্ট কথা। তো কেউ কি কারোর ওপর নির্ভরশীল? আমি যদি বলতাম শুধু হি ইজ রিচ, তো হি ইজ রিচটা কি হি ইজ নট হ্যাপি তখন নির্ভরশীল? একদমই না, একদমই না। হি ইজ পুয়ার, হি ইজ হ্যাপি এবং নির্ভরশীল? একদমই না। কেউ কারোর উপর নির্ভরশীল নয়। তো প্রত্যেকটি একটি স্বাধীন বাক্য। একটা লিঙ্কিং কনজাংশন অর কোঅর্ডিনেট কনজাংশন দুটি সমপদস্থ ক্লজকে যুক্ত করছে। দুটি একই রকম ক্লজকে এটি লিঙ্কিং বন্ডে যুক্ত করছে, তাই না? দেখো, হি ইজ রিচ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হি ইজ নট হ্যাপি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুটো একই ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একটি লিঙ্ক দ্বারা যুক্ত করছে। তো আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম ক্লজ কি, কাকে বলে, কয় প্রকার, 3 প্রকার, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট। আর নাম্বার 3 কি বললাম? কোঅর্ডিনেট। আবার থেকে বলি, নাম্বার 1 কি শিখলাম আজকে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেখানে জয়নিং ওয়ার্ড থাকে না। ভালো করে শোনো, যেখানে জয়নিং ওয়ার্ড থাকে না। নাম্বার 2 কি শিখলাম? ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজ, যেখানে জয়নিং ওয়ার্ড থাকে। আর নাম্বার 3 কি শিখলাম? কোঅর্ডিনেট ক্লজ, সেখানেও জয়নিং ওয়ার্ড থাকে। আর 3টে ক্লজই এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন বুঝতে পারলে কমেন্টে অবশ্যই কমেন্ট করবে। কেমন লাগলো এই ক্লাসটা অবশ্যই কমেন্ট করবে। আর ইংলিশের গ্রামারে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে। ওকে, তো আজকে মতো এইখানেই ইতি। সবাইকে টাটা।